হাদি হত্যা মামলায় পলাতক ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট। রাজনৈতিক কারণেই এই হত্যাকাণ্ড বলছে ডিবি। প্রার্থিতা নিয়ে এসিতে দ্বিতীয় দিনের আপিল। ভোটের পরিবেশ তৈরিতে ব্যর্থ সরকার বলছে এনসিপি। ঢাকা 17 আসনে তারেকের মতবিনিময়। জবসুতে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। নির্বাচন সুষ্ঠু হওয়ার দাবি পর্যবেক্ষকদের। ফলাফল মেনে নেবেন প্রার্থীরা। এবং এলপিজির অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ব্যবসায়ীদের কারসাজি দেখছেন জ্বালানি উপদেষ্টা। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। ওসমান হাদি হত্যার মূল নির্দেশদাতা ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর ও পল্লবী থানা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম বাপি বলে জানিয়েছে ডিবি। বিকেলে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবি প্রধান শফিকুল ইসলাম এ তথ্য জানান। পল্টন থানায় দায়ের করা হত্যা মামলায় 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান 12 জনকে আটক করা সম্ভব হলেও 5 আসামি এখনও পলাতক। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দ্বয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনৈতিক পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। গভীর সমুদ্রে গবেষণা জোরদার এবং বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের স্থলভাগে সমপরিমাণ এলাকা জলভাগে থাকলেও সেখানকার সম্পদ সম্পর্কে এখনও সুস্পষ্ট ধারণা পায়নি বাংলাদেশ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সভায় তিনি এসব কথা বলেন। সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দ্বিতীয় দিনেও আপিল গ্রহণ করা হয়েছে নির্বাচন কমিশন ভবনে। বিকেল 4টা পর্যন্ত মোট 164টি আপিল জমা পড়ে। এদিকে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, অনেক জায়গায় নির্বাচন কেন্দ্রিক আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, এমনকি আইনশৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক পর্যায়ে রয়েছে। জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র ও গুলি এখনও উদ্ধার হয়নি। তবে নির্বাচনের আগে এসব অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, আগামী নির্বাচনে অস্ত্রের প্রবেশ ঠেকাতে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত সিল করা হবে। এছাড়াও নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়ানো হবে বলেও জানান তিনি। অভ্যুত্থানের পরে আমরা জানি আমাদের উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয় নাই। এখনো আনুমানিক 15% অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয় না। এগুলো খুঁজে পেতে হবে। রোহিঙ্গা ক্যাম্প অবশ্যই আমাদেরকে সিল করতে হবে এবং বর্ডারকে সিল করে দিতে হবে। একদম এসেনশিয়াল যে পরিবহনগুলো তাছাড়া নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের সামনে এগুলো সিল করে ফেলা হবে। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান কার্যালয়ে বেলা 11টা থেকে 2 ঘণ্টা ব্যাপী এ সভা হয়। এদিকে নয়াপল্টনে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের মাঝে ভেদাভেদ কমিয়ে আনা হবে। আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, গত 16 বছর দেশে একনায়কতন্ত্র কায়েম করে আওয়ামী লীগ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মতবিনিময় সভা করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 2 ঘণ্টা ব্যাপী চলে সেই সভা। সেখানে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তারেক রহমান।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দলের সাংগঠনিক কর্মপরিকল্পনা কার্যক্রম উদ্বোধন করা হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। ক্ষমতায় গেলে বিএনপি জনগণের জন্য কাজ করবে বলে জানান দলটির নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওই সময় অন্যান্য অঙ্গ সংগঠনের প্রতি যে গুরুত্ব দিয়েছিলেন, আপনাদের প্রতিও কিন্তু সমান গুরুত্ব দিয়েছিলেন। এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র শেষ দিন পর্যন্ত থাকবে। কারণ আজকে আপনি ৭১ সালে যারা আমাদের দেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল তারা কোনো সোচ্চার, এদিকে আপনাদের সতর্ক থাকতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মোটরযান চালকদের সুরক্ষা, নিরাপত্তা ও অধিকার আদায়ে সুনির্দিষ্ট আইন জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ৩১ দফা কর্মসূচি, তার নানা কর্মসূচির মধ্যে সেই অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের এই পেশার মানুষদেরকে সমাজে যাতে তাদের মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারে, তারা যাতে সম্মানিত থাকে সবসময়, তারা যেন হয়রানির শিকার না হয়, তারা যেন পুলিশি নির্যাতনের শিকার না হয়, এই জিনিসগুলা লক্ষ্য রেখেই আইন প্রণয়ন করতে হবে। পাশাপাশি যাত্রীরাও যাতে নিরাপদ বোধ করে। এছাড়া কক্সবাজারের চকরিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সবসময় গণতন্ত্র ধ্বংস করেছে। আওয়ামী লীগ, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার পিতা সবসময় বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে এবং এদেশের মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা, এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। দেশের স্বার্থে বেগম খালেদা জিয়া বরাবর আপোষহীন অবস্থান নিয়েছেন বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে আইনের শাসন চালু থাকবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। উৎসবমুখর পরিবেশে শেষ হয় ভোট। নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করা সংস্থাগুলো বলছে জকসুর ভোট সুষ্ঠু হয়েছে। এদিকে নির্বাচনে ফলাফল যাই হোক মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ৬টি OMR মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হচ্ছে। দর্শক, এ নিয়ে আরও জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। মুদাসির, যশোরে ভোট গণনা সহ সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি জেরিন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল অডিটোরিয়ামে, যে অডিটোরিয়ামটি বরাদ্দ করা হয়েছে যশোর নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রক কক্ষ হিসেবে। তো ইতিমধ্যে আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যালট বাক্সে পরিপূর্ণ হয়েছে। যে ৩৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, সেই ৩৯টি কেন্দ্রের কিন্তু ব্যালট বাক্স কিন্তু ইতিমধ্যে এসে পড়েছে। তবে এখনো কিন্তু পুরোপুরি গণনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। মাগরিবের নামাজের পরপরই কিন্তু পুরোপুরি আনুষ্ঠানিকভাবে ঘোষণা শুরু হওয়ার কথা। বিষয়টি হচ্ছে যে বিকেল ৩টা নাগাদ কিন্তু আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ কর্মসূচি শেষ হয়। এরপরই কিন্তু নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। কেবলমাত্র যারা আগে থেকেই অবস্থান করে এখানে ভোট দিতে পারেননি তাদের ভোট নেওয়া হয়েছে এবং তাদের ভোট নিতে নিতে কিন্তু বিকেল 4টা বেজে যায় পুরোপুরি ভোট গ্রহণ শেষ করতে, এবং এরপরে কিন্তু এখানে আসতে শুরু করে ব্যালট বাক্স। তবে ইতিমধ্যে কতজন ভোট দিয়েছেন তা কিন্তু নিশ্চিত হওয়া যায়নি, তা কিন্তু এটা আরো পরে জানা। যদিও মোট ভোটার বলা হয়েছে 16,665 জন, তবে তাদের সবাই কি ভোট দিয়েছেন নাকি দেননি সে বিষয়ে কিন্তু এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে যে বিষয়টি নিশ্চিতভাবে জানা গেছে আগে থেকেই যে সব মিলিয়ে 34টি পদে কিন্তু 190 জন প্রার্থী লড়েছেন। এর মধ্যে কিন্তু ভিপি পদে 12 জন, জিএস পদে 9 জন এবং এজিএস পদে কিন্তু 8 জন কিন্তু আছেন প্রার্থী। এদিকে আমরা এটি দেখতে পেরেছি যে এখানে কিছু পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু করা হয়েছে, শিবির সমর্থিত প্যানেল থেকে করা হয়েছে।
বায়াসনেস কিংবা পক্ষপাতের একটি অভিযোগ করা হয়েছে, আবার ছাত্রদলের পক্ষ থেকেও কিন্তু একটি অভিযোগ করা হয়েছে। তবে বড় ধরনের যে খুব বেশি অভিযোগ বা অনিয়ম তা কিন্তু ছিল না। তবে যারা সাধারণ ভোটার ছিল তাদেরকে কিন্তু আমরা দেখেছি মোটামুটি তারা বেশ সন্তুষ্ট এবং তারা বেশ খুশি, কেননা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কিন্তু এটি প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন এবং এই কারণে তারা বেশ খুশি। অন্যান্য প্রার্থীরাও কিন্তু খুশি ছিল, দু একটি অভিযোগ দেয়া ছাড়া। তো যশোর নির্বাচনে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে পাওয়া তথ্য। জেরিন, কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরোপুরি দমে শুরু হবে ভোট গণনা। তো যখনই শুরু হবে তখনই জানা যাবে আরো বিস্তারিত তথ্য। জেরিন। মুদাসির, আপনাকে ধন্যবাদ। কারসাজি করে এলপিজির দাম বাড়ানো হয়েছে, যার সঙ্গে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জড়িত বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। এসব সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে মুস্তাফিজ আইপিএল ও টি-20 বিশ্বকাপ ইস্যুতে বাণিজ্যিক ক্ষেত্রে ভারত বাংলাদেশের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। সভা শেষে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন উপদেষ্টারা। হঠাৎ এলপিজির দাম বৃদ্ধি প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, কোনো সংকট ছাড়াই কারসাজির মাধ্যমে এটা করা হয়েছে। বলেন, সিন্ডিকেট রুখতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিআরসি 53 টাকা না কত টাকা যেন বাড়াইছে। তো এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তো এই জন্য আমরা এরপরে আমাদের আমাদের ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা বলেছি যে প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যাতে করা হয়, মোবাইল কোর্ট করা হয়। এবং গতকালকে আইন শৃঙ্খলা কমিটির সভাতে আমরা আলাপ করছি। এদিকে মুস্তাফিজ আইপিএল ও টি-20 বিশ্বকাপ ইস্যুতে অর্থনীতি ও বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশ ভারতের মধ্যে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, সরকার দিল্লির সঙ্গে সম্পর্কের অবনতি চায় না। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক আমাদের রাজনৈতিক ক্ষেত্রে বলে অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার হয়। বাংলাদেশ থেকে কিন্তু কোনো কিছু করে না। বাংলাদেশ কোনো রিয়াক্টিভ কিছুই ওরা হঠাৎ করে একজন প্লেয়ারকে করলো, এটা তো নর্মাল সেন্সে একটা ভালো প্লেয়ার, এমন না যাতে দয়া দাক্ষিণ্য করে নিয়েছে তার দল। ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার, সবাই স্বীকার করে, তারাও স্বীকার করে। এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে তার একটা রিয়াকশন, নিউটনের ল, অ্যাকশন রিয়াকশন। পে কমিশন বাস্তবায়নের কাজ চলমান থাকলেও অন্তর্বর্তী সরকারের মেয়াদে এর কার্যকর নিয়ে সন্দেহ প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। আর এনবিআর প্রসঙ্গে তিনি বলেন, সব প্রস্তুতি চূড়ান্ত, শিগগিরই জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করা হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যার এক অভিযোগে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 12 জানুয়ারি। মঙ্গলবার শুনানি শেষে আদেশ দেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এর বিচারিক আদালত। পরে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের কারফিউ জারি এবং 15 বছরের অবৈধ শাসন দীর্ঘায়িত করার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন সালমান এফ রহমান। সুরাইয়া মনির রিপোর্ট। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন আওয়ামী লীগের শীর্ষ আরও 4 নেতা। এদেরকে বলা হতো গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টে কারফিউ জারির মূল উদ্দেশ্য ছিল গণহত্যা। গণঅভ্যুত্থান ছিল জাতীয় মুক্তির সংগ্রাম, তাই একে অবজ্ঞা করে বক্তব্য দেয়া ধৃষ্টতা। ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করে সব আন্দোলনকারীকে শেষ করে দেয়া, এইটা গণহত্যা চালানোর সবচেয়ে চাইতে স্পষ্ট ইঙ্গিত। দ্বিতীয়টা বলেছেন যে আরেকটা হচ্ছে রিয়েল হার্ম করা, মানে গণহত্যা না চালালেও তাদেরকে এমনভাবে আহত করা বা এমনভাবে দমন করা যাতে করে আর আন্দোলন মাথা চাড়া না দেয়। এই যে তাদের কনভারসেশন, এটা থেকে বোঝা যাচ্ছে যে সরকারের উপরে, সরকারের ক্যাবিনেটের উপরে, সরকারের ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে তারা কতটা ইনভলভ ছিলেন। আর জনগণের জানমাল রক্ষার্থে কারফিউ দেওয়া হয়েছিল উল্লেখ করে এ মামলা থেকে অব্যাহতির দাবি জানান আসামি পক্ষের আইনজীবী। কোনো আইন শৃঙ্খলা অবনতি ঘটলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের সেকশন 24 এর বিধান অনুযায়ী তার মন্ত্রণালয়কে নির্দেশ দিতে পারেন কারফিউ আরোপ করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। কারফিউ জারি কোনো আইনগত অপরাধ নাই, এটা আইনে প্রোভাইড করে। আইনমন্ত্রীর এখানে কোনো করার কোনো সুযোগও নাই, ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নেই। এই দিন জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত বাণিজ্য মেলায় শীতের কারণে ক্রেতা সমাগম কম। দেশি বিদেশি স্টলে পসরা সাজিয়ে অপেক্ষা করছেন বিক্রয় কর্মীরা। তারা বলছেন মেলার শুরুর দিকে ক্রেতার চেয়ে দর্শনার্থীদের আনাগোনা বেশি থাকে। মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 850 পুলিশ ও আনসার সদস্য রয়েছে। আলোকসজ্জার পাশাপাশি অনেক স্টলে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলছে। দর্শক, এ নিয়ে আরো জানাতে পূর্বাচল বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাত্তার আলী সোহেল। সোহেল, বাণিজ্য মেলার ঠিক এই মুহূর্তের পরিস্থিতি কি দেখছেন আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে বাণিজ্য মেলার অবস্থা হচ্ছে যে সকাল থেকেই মানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, কিন্তু এখন একটু আবহাওয়াটা ঠান্ডার ভাব, যার জন্য দর্শনার্থী গতকাল যা ছিল তার থেকে আজকে কিন্তু কম। আর বেচা কিনির অবস্থা যদি বলি তাহলে একেবারে নগণ্য। দোকান যারা পসরা সাজে বসছে, আপনার প্যাভিলিয়ন এবং স্টলের মালিকরা বলছে যে তাদের সাথে কথা বলে যা জানা গেছে যে বেচা কিনা গত 4 দিনে আসলে ওই রকম বেচা কিনি নাই। গতকাল প্রায় 20,000 দর্শনার্থী বাণিজ্য মেলায় প্রবেশ করলো। আজকে এই পর্যন্ত আমরা যে হিসাবটা নিয়েছি, মেলা কর্তৃপক্ষ যে হিসাবটা আমাদের জানিয়েছে, এই হিসাবে এখন মাত্র 10,000 ওভার হয়েছে। 10,000 দর্শক মেলায় প্রবেশ করেছে। তবে তারা আশা করছে যে রাত্র বা সন্ধ্যার পর বা সন্ধ্যার গণিয়ে আসার সাথে সাথে কিছু দর্শনার্থী মেলায় ঢুকতেছে। তবে বেচাকিনি কিন্তু একেবারে নগণ্য। আর প্রত্যেকটা স্টলে এবং প্যাভিলিয়নে দর্শনার্থী আছে, দর্শক আছে, কিন্তু বেচাকিনি নাই। পাশাপাশি আইন শৃঙ্খলা যে অবস্থাটা, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রচুর ব্যাপক যে অভিযোগটা ছিল যে আসলে মানে রাস্তাঘাটে যানজট এবং পাশাপাশি রাস্তাঘাটে যে অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ওইভাবে তাদের দায়িত্বটা পালন করতেছে না। অনেক সময় অনেকের মোবাইল এবং মানি ব্যাগ বা অনেক কিছু হারিয়ে যাচ্ছে বা মানে মিসইউজ হচ্ছে, এমন অভিযোগ আমাদের কাছে একাধিক দর্শক করেছে। আর আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা। সোহেল, আপনাকে ধন্যবাদ। সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও শীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের কারণে বাড়ছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। দর্শক, শীত পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান শ্যামল। শ্যামল, রাজশাহীতে শীতের কেমন প্রভাব পড়েছে আমাদেরকে জানাবেন। যে রাজশাহীতে আজকে সারা দেশের যে শীতের প্রকোপ, তার সর্বোচ্চ শীতের প্রকোপতা হচ্ছে রাজশাহীতে। আপনি যেমনটা বলছেন যে 7 ডিগ্রি সেলসিয়াস আসলে আজকে তাপমাত্রা ভোর 6টায় যে আমরা তথ্য পেয়েছি সে তথ্য মোতাবেক 7 ডিগ্রি সেলসিয়াস, এবং এইটা বেলা বাড়ার সাথে সাথে ব্যারোমিটার থার্মোমিটারের যে পারদ সেটা কিন্তু সর্বোচ্চ যে তাপমাত্রা সেটা 14.5 আসলে এসে দাঁড়িয়েছিল। আমাদের আবহাওয়া অফিসের যিনি ডাইরেক্টর মমিনুল ইসলাম জানিয়েছেন যে আসলে এই যে ফ্লাকচুয়েশন দিয়ে কখনো ওঠা কখনো নামা, এই কখনো ওঠা না কখনো নামার মধ্যেই আসলে এই মাসেই আরো 2 থেকে 3টা শৈত্যপ্রবাহ হতে পারে, কিংবা এই তাপমাত্রা 7 থেকে 5 ডিগ্রিরও নিচে নামতে পারে বলে তিনি আশঙ্কা করেছেন বা তিনি আমাদেরকে একটা তথ্য দিয়েছেন। আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে
আসলে মানুষের স্বাভাবিক দৃষ্টি যে যে দূরত্ব থাকে সেটা কিন্তু এখন 600 মিটারের মধ্যে এসেছে, সেটাও কিন্তু আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছে এবং আমরা সেটা লক্ষ্য করছি। আমরা আরো একটা বিষয় বা আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে ইতোমধ্যেই যে এই রাজশাহী শীতের প্রকোপতায় যে সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ এবং বয়স অল্প যারা বা শিশুরা, তারা কিন্তু চরম দুর্ভোগে আছে। এবং ডাক্তার যেটা বলছেন আমাদেরকে বা সিভিল সার্জন বা অন্যান্য যে বিশেষজ্ঞ, তারা বলছেন যে গরম কুসুম গরম পানি ছাড়া, মোটামুটি কুসুম গরম পানি ছাড়া ঠান্ডা পানি পরিহার করতে হবে এবং গরম পোশাক পরতে হবে, এইসব পরামর্শ কিন্তু ডাক্তাররা আমাদেরকে দিচ্ছেন। এছাড়া আমি আরো একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে রাজশাহী জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে ছিন্নমূল মানুষ, যারা হতদরিদ্র মানুষ, সেই হতদরিদ্র মানুষ কিন্তু সরকারি পক্ষ থেকে বা জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদেরকে যেটা উনি জানিয়েছেন যে 32,500 আসলে 32,500 গরম কাপড় অর্থাৎ কম্বল তিনি আমাদেরকে তারা বিতরণ করেছেন বলে জানিয়েছেন। এবং গতকালকে আসলে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে 7,500 কম্বল এসেছে এবং এটা পর্যাপ্ত নয়, এই মর্মে তারা আবারও চিঠি দিয়েছেন এবং সেই মোতাবেক পর্যাপ্ত কম্বল রাজশাহীতে আসলে তারা আবার বিতরণ করা হবে। তো জেরিন, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ খবর। শ্যামল, আপনাকে ধন্যবাদ। হাজী মাদবর আলী হাসানিয়া দাখিল মাদ্রাসার 35 বছর পূর্তিতে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণ পরিণত হয় সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীদের প্রাণবন্ত মিলন মেলায়। বিকেলে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব ও সন্ধ্যায় কাওয়ালি সঙ্গীত পরিবেশন উপভোগ করেন দর্শকরা। অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন হাজী জাকির হোসেন। যুগ্ম আহ্বায়ক ছিলেন সোহেল মল্লিক ও সাকলাইন মিলন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। হাদি হত্যা মামলায় পলাতক ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট। রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ড বলছে ডিবি। প্রার্থিতা নিয়ে এসিতে দ্বিতীয় দিনের আপিল, ভোটের পরিবেশ তৈরিতে ব্যর্থ সরকার বলছে এনসিপি। ঢাকা 17 আসনে তারেকের মতবিনিময়। ডাকসুতে ভোট গ্রহণ শেষে চলছে গণনা, নির্বাচন সুষ্ঠু হওয়ার দাবি পর্যবেক্ষকদের। ফলাফল মেনে নেবেন প্রার্থীরা। এবং এলপিজির অস্বাভাবিক দাম বৃদ্ধিতে ব্যবসায়ীদের কারসাজি দেখছেন জ্বালানি উপদেষ্টা। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।